দর্শক মন্ডলী, দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এনআরবি টিভির বাংলা মেইল জার্নাল থেকে ভ্যাকসিন বিভ্রান্তি এবং বাস্তবতা এই শিরোনামের আজকের আলোচনা অনুষ্ঠানে ভিশন ইনফিনিট ফাউন্ডেশন থেকে আপনাদের সকলকে আমি শহীদ খন্দকারটুকু আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই এনআরবি টিভিকে ধন্যবাদ আজকের এই এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান করবার জন্য। এ মাস হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাস। যে যেখানে আছেন সকল বাংলাদেশিদেরকে জানাই স্বাধীনতার সুবর্ণ শুভেচ্ছা। একটি গণতান্ত্রিক এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়বার লক্ষ্যে যারা 1971 সালে এবং তার আগে এবং পরে আত্মত্যাগ করেছেন বিভিন্নভাবে, তাদের সবাইকে জানাই গভীর শ্রদ্ধা। কানাডায় অবস্থানরত বাংলাদেশের কমিউনিটিকে, বিশেষ করে যারা নতুন ইমিগ্রেন্ট, যারা সামাজিকভাবে একটু পিছিয়ে আছেন বা যারা বয়সে নবীন, তাদেরকে স্বাস্থ্য, শিক্ষা এবং পেশা সম্পর্কে নানা বিষয় অবহিত করবার জন্য এবং সচেতন করবার লক্ষ্য নিয়ে আমরা কিছু পেশাজীবী কয়েক বছর আগে, 5 বছর আগে অ্যাকচুয়ালি, এখানে আমরা একটা সংগঠন তৈরি করি যার নাম হচ্ছে ভিশন ইনফিনিট ফাউন্ডেশন। এটা ঠিক 5 বছর আগে যাত্রা শুরু করে। সেই থেকে প্রতি বছর নিয়মিতভাবে আমরা দুটো বেশ বড়সড় অনুষ্ঠান করে আসছি। তার মধ্যে একটি হচ্ছে একটি স্বাস্থ্য সেমিনার করি আমরা, সারাদিন ব্যাপী ইভেন্ট করি একটা স্বাস্থ্য নিয়ে, এবং আরেকটি আমরা করি বছরের শেষের দিকে, ওটা হচ্ছে শিক্ষা এবং পেশা নিয়ে। এবং এর মাঝে আমরা আরো কিছু ছোটখাটো কিছু সেমিনার করেছি। তবে এই বছর, মানে গত বছর কোভিড কারণে আমরা কিছুই করতে পারিনি আনফরচুনেটলি, বাট ইচ্ছে আছে যে এবছর শেষের দিয়ে কোভিড থেকে উত্তরণ হলে পরে সবকিছু স্বাভাবিক হলে আমরা স্বাস্থ্য এবং শিক্ষা পেশা নিয়ে আমরা একসাথে বড় একটা অনুষ্ঠান করব। আমাদের সবচেয়ে বড় অর্জন ছিল আমরা 4 বছর আগে ডক্টর ইউনূসকে নিয়ে এখানে আমরা একটা পেশার উপরে আমরা একটা সেমিনার করেছিলাম, এবং ওটা হলো আমাদের সবচেয়ে এখন পর্যন্ত বড় অর্জন। আপনাদের অনেকেই হয়তো মনে আছে, ঠিক 1 বছর আগে কানাডাতে প্রথম কোভিড সংক্রমণ শুরু হয় ভয়াবহভাবে এই মার্চ মাসে অ্যাকচুয়ালি। তারপর আপনার এই মার্চ মাসে লকডাউন হয়, আমাদের সবকিছু অচল হয়ে পড়ে, এবং গত 1 বছরে অসংখ্য মানুষ মারা গেছেন। আমাদের কানাডাতেই বোধহয় 1 মিলিয়নের কাছাকাছি লোক অলরেডি ইনফেক্টেড হয়েছেন এবং মারা গেছেন হাজার হাজার মানুষ। আমরা সকলেই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সমস্ত পৃথিবী অর্থনৈতিকভাবে থেমে গেছে, আমাদের অনেকের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মারা গেছে। তো এরকম অমানুষা আরো কতদিন কাটবে আমরা কিন্তু তাও জানি না। তারপরে আমরা গত বছর এই সময় এপ্রিলের দিকে আমরা একটা অনুষ্ঠান করি এই এনআরবিতেই, এবং সেই অনুষ্ঠানে আপনাদের হয়তো যারা দেখেছেন, আপনাদের হয়তো মনে আছে যে আমরা এই সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ নিয়ে কিন্তু কথা বলেছিলাম। এবং আজকে শঙ্কার কথা হলো এখন কিন্তু আবার থার্ড ওয়েভ শুরু হয়ে গেছে, এবং যেটা বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ থেকেও থার্ড ওয়েভ আরো বেশি ভয়ানক হতে পারে। আপনাদের বোধহয় মনে আছে যখন প্রথম ফার্স্ট ওয়েভ আসে তখন ডেইলি ইনফেকশন 3000-এর উপরে যায়নি। তারপর যখন সেকেন্ড ওয়েভ আসলো তখন ডেইলি ইনফেকশন প্রায় 13,000 পুরো কানাডা ব্যাপী হয়ে গিয়েছিল, এবং সেভাবে মৃত্যুর হারও অনেক বেড়ে গিয়েছিল। এবং থার্ড ওয়েভে যদি আমরা সতর্ক না হই তাহলে হয়তো এর অবস্থা আরো খারাপ হতে পারে এর থেকে। তো এই জন্য শুরুতে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, যারা দেখছেন, যারা শুনছেন, যে গোল্ডেন রুলস যেটা ছিল কোভিডের সময়, SMS, তার মানে হচ্ছে স্যানিটাইজেশন, মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলো মেনটেন করবেন। আপনারা জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে যাবেন না প্লিজ, জনসমাগম এড়িয়ে চলবেন, এগুলো করবার আমরা ইনশাআল্লাহ সময় পাবো। তো আমরা এই সময়ের জন্য আরেকটা ভালো সংবাদ আছে, সেই সংবাদটা হলো যে এখন ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে সারা পৃথিবীতে, তো বটেই, আমাদের কানাডাতেও ভ্যাকসিন শুরু হয়েছে। আমরা আজকে আসলে ভ্যাকসিন নিয়ে কথা বলবো। এই ভ্যাকসিনের ব্যাপারে অনেকের কিছু যৌক্তিক প্রশ্ন আছে, আবার অনেকের এই নানা ভ্যাকসিন সম্পর্কে অনেক অজ্ঞতা থাকতে পারে, এবং আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে এই ব্যাপারে
কারো ভ্রান্ত ধারণাও থাকতে পারে। ইন্টারনেটে বিভিন্ন জায়গায় অনেক রকমের রিউমার, অনেক রকমের ভুল তথ্য দেয়া হচ্ছে। তো আমরা চাই যে সবাই যেন একটা সঠিক সায়েন্টিফিক, সায়েন্স বেসড একটা ধারণা আপনারা পেতে পারেন। সেই জন্য আমাদের আজকের এই আয়োজন, এবং আমরা চেষ্টা করব যে আপনাদের যদি কোনো ভ্রান্ত ধারণা থাকে সেইটাকে আমরা আজকে দূর করার চেষ্টা করব। আমাদের সাথে আজকে এই আলোচনায় যারা যুক্ত আছেন তারা সকলেই মোটামুটিভাবে চিকিৎসা স্বাস্থ্যের সাথে জড়িত, এবং আসুন আপনাদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমি প্রথমে পরিচয় করে দেব অধ্যাপক ডক্টর আইনুন আফরোজা। তিনি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পুষ্টি, শিশু এবং পরিপাকতন্ত্র বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, এবং উনি সেখান থেকে অবসর নেন। পরে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া কার্যালয়ে ইন্টারন্যাশনাল প্রফেশনাল হিসেবে নিযুক্ত ছিলেন। আর এখন বর্তমানে তিনি কানাডার বেশ কয়েকটি নন প্রফিট প্রতিষ্ঠানের সাথে বোর্ড মেম্বার হিসেবে অবদান রাখছেন। তারপরে আমরা আসি ডক্টর শাহিদা সুলতানা। তিনি এখানে একজন ভেরি অ্যাক্টিভ ফ্রন্টলাইন ফিজিশিয়ান। তিনি ইন্টারনাল মেডিসিনে FRCPS করে এখন মার্কাম স্টোভিল হসপিটালে ইন্টার্নিস্ট হিসেবে কাজ করছেন। তারপরে আমরা যাই আহমেদ আব্দুল্লাহ। তিনি পেশায় একজন ফার্মাসিস্ট। উনি বর্তমানে মেডিপ্লাস নামে একটি ফার্মেসির স্বত্বাধিকারী, এবং তার আগে তিনি শপার্স ড্রাগের সাথে যুক্ত ছিলেন। তারপরে আছেন ডক্টর এহসান। তিনি বাংলাদেশে একজন পিডিয়াট্রিক সার্জন ছিলেন। কানাডাতে অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড পাবলিক হেলথ অ্যান্ড সেফটির উপর পড়াশোনা করে বর্তমানে কানাডা রেড ক্রসে এপিডেমিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল স্পেশালিস্ট অ্যান্ড কোভিড-19 কেস স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন। একেবারে আসল জায়গায় আছেন তিনি। এবং এরা সকলেই, এবং আমি নিজে ভিশন ইনফিনিট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য। আমাদের আজকে শেষ যে অতিথি আছেন তিনি ডক্টর সাইফুর রহমান খান। তিনি ইউনিভার্সিটি অফ টরন্টোর ফিজিওলজি ফ্যাকাল্টি অফ মেডিসিন বিভাগের ব্যান্টিং অ্যান্ড বেস্ট পোস্ট ডক্টরাল ফেলো। এর আগে তিনি ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা থেকে টিউবারকুলোসিসের একটি ওষুধ নিয়ে গবেষণা করে PhD অর্জন করেন। আমার ব্যক্তিগত লেখাপড়া ফার্মেসি থেকে, এবং পরে বিজনেসে পড়াশোনা করেছি। আমি এখানে একটি মেডিকেল ডিভাইস ডিস্ট্রিবিউশন কোম্পানির স্বত্বাধিকারী। তো আমাদের পরিচয় পর্ব শেষ হলো। এবার আমরা আমাদের আসল আলোচনায় আসি। আমি শুরু করব ডক্টর আইনুন আফরোজাকে দিয়ে। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। ওটা হলো ভ্যাকসিন, তো বাংলায় টিকা বলে, তাই না? তো ভ্যাকসিন বা টিকাটা আসলে কি, এটা কেন নেওয়া দরকার, এবং মানব সভ্যতায় বিভিন্ন সময় এই সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ভ্যাকসিন কিভাবে তার অবদান রেখেছিল, যদি একটু আমাদের সবাইকে একটু বলেন সংক্ষেপে। আপনাকে ধন্যবাদ, এবং NRB টিভিকে ধন্যবাদ আমাকে আজকের এই সুযোগটি দেওয়ার জন্য, যে আমি আমার বাংলাদেশি কেনেডিয়ান ভাই বোনদের সাথে কথা বলতে একটা সুযোগ পেয়েছি। স্বাস্থ্যক্ষেত্রে টিকা মানুষের কল্যাণের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আবিষ্কার। রোগ নিয়ন্ত্রণ এবং এর নির্মূলের ক্ষেত্রে টিকার গুরুত্ব অপরিসীম। আমাদের নিশ্চয়ই মনে আছে যে 50-60 বছর আগে কলেরা এবং স্মল পক্স রোগের একটি মহামারী দেখা দিত প্রতি বছর, এবং যে এলাকায় রোগগুলি হতো সেখানে কিন্তু প্রচুর লোক মৃত্যুবরণ করত। তো এই স্মল পক্স বা কলেরা দুটোরই টিকা আবিষ্কার হয়েছে। স্মল পক্স সারা পৃথিবী থেকে নির্মূল হয়ে গেছে, এবং এটা কিন্তু শুধুমাত্র টিকার কারণেই। কলেরারও টিকা দেওয়া হচ্ছে, তবে কলেরা এখনো হয় মাঝে মাঝে। পোলিও রোগ বলে একটা রোগ ছিল, যেটা নাকি শিশুদেরকে বিকলাঙ্গ করে দিত, এবং অনেককে এই বিকলাঙ্গতা নিয়ে সারা জীবন ভিক্ষে করে খেয়ে বেঁচেছিল পুরো আমাদের দেশে। আমরা সেগুলো দেখেছি। সবচাইতে আনন্দের খবর বা সুখের খবর, এই পোলিও কিন্তু প্রায় নির্মূল হতে চলেছে। পৃথিবীতে মাত্র 2-1টা জায়গায় এই পোলিও আছে এখনো। এছাড়া অন্তঃসত্ত্বা মাদেরকে টিটি টিকা দেওয়া হয়, যে জন্য মাতৃমৃত্যুর হার কমেছে। পৃথিবীর সব দেশেই কিন্তু শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমে গেছে। তো আমরা জানি যে সরকারি উদ্যোগে একটা বাচ্চার যখন জন্ম হয় তখন তাকে জন্ম টিকা দেওয়া হয়, এবং এই জন্ম টিকাটা
এতই একটা স্বাভাবিক ব্যাপার যে ধনী গরিব দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সবাই জানে যে শিশুর জন্মের পরে জন্ম টিকা দিতে হয়। এছাড়া আরেকটা জিনিস সবাই জানে যে মেয়েরা অন্তঃসত্ত্বা হলে তাদেরকে টিকা দিতে হয়। তো এই যে সচেতনতা মানুষের মধ্যে এসেছে এবং এসেছে বলেই কিন্তু পৃথিবীতে মানুষের মৃত্যু হার আগের চেয়ে কমে গিয়েছে। কয়েকটি টিকার কথা আমরা সবাই জানি, যেমন ধরেন বিসিজি টিকা হচ্ছে যক্ষ্মার জন্য, ডিপথেরিয়া টিকা, পোলিও টিকা, হুপিং কাশির টিকা, ধনুষ্টঙ্কারের টিকা, হামের টিকা, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, মেনিনজাইটিসের টিকা, হেপাটাইটিস এ এবং বি টিকা, চিকেন পক্সের টিকা, টাইফয়েডের টিকা এবং আরো অনেক টিকা কিন্তু অলরেডি ব্যবহার হচ্ছে গত শতাব্দী থেকে। তো এছাড়া নতুন কোনো ইনফেকশন জনিত রোগ যখন আসে তখন বিজ্ঞানীরা কি করে, তারা জরুরি ভিত্তিতে তার টিকা আবিষ্কারের উদ্যোগ নেয়। ঠিক 1 বছর আছে যেমন শহীদ খন্দকার টুকু বললেন যে 1 বছর আগে এই করোনা বা কোভিড-19 পৃথিবীতে দেখা দিল। এটা দেখা দেওয়ার পরে এই রোগের চিকিৎসার জন্য যেমন চেষ্টা করা হলো, এর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হলো, একই সাথে বিজ্ঞানীরা কিন্তু উঠে পড়ে লাগলেন কি করে এর টিকা আবিষ্কার করা যায়। কারণ টিকাই হচ্ছে একমাত্র পথ যাতে আমরা এই রোগকে নির্মূল করতে পারবো। সৌভাগ্যক্রমে খুবই কম সময়ের মধ্যে এই টিকা আবিষ্কার হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তা পৌঁছেও গেছে। সব দেশের সরকারি আন্তরিকভাবে বিনামূল্যে এই টিকা কর্মসূচি শুরু করে দিয়েছে। টিকা উৎপাদনের খরচ কিন্তু $3 থেকে শুরু করে $33 পার ডোজ, কিন্তু এটা বিনামূল্যে সব দেশের সব নাগরিককে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে টিকা আবিষ্কার বা টিকার সরবরাহ আমাদের এই রোগ থেকে রক্ষা করে না। আমাদের প্রত্যেককেই এই টিকা নিতে হবে এবং এই টিকা যখন আমার শরীরে প্রবেশ করবে তখনই মাত্র সেটা কার্যকর হবে। আমরা টেলিভিশনের পর্দায় দেখছি যে কার্টুন টিকা আসছে, ভাইলের পর ভাইল তৈরি হচ্ছে, কোনো লাভ নেই যতক্ষণ না আপনি আমি এটাকে আমার শরীরে নিব। তো এ ব্যাপারে যদি কোনো ভয় দ্বিধা বা অবহেলা থাকে তাহলে সেগুলি দূর করে ফেলুন। ভ্রান্ত ধারণা যেমন শহীদ ভাই বলেছেন থাকলে সেগুলো থেকে বেরিয়ে আসুন এবং এই টিকা নেওয়ার জন্য উদ্যোগ নিন। মনে রাখবেন টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা এই রোগের থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। বিশ্বের বেশিরভাগ জনগোষ্ঠী যখন এই টিকা নিবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে তখনই শুধু আমরা এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারবো। তা না হলে এই রোগ কিন্তু বছরের পর বছর চলতে থাকবে। এবারে আসি, আপনি যে প্রশ্নটি করেছেন বৈশ্বিক যে উন্নয়নের কথা, টিকাদান কর্মসূচি বিশ্বকে উন্নয়নের জন্য বিরাট ভূমিকা রেখেছে। $1 টিকার জন্য ব্যয় হলে $16 স্বাস্থ্য খাতে ব্যয় সাশ্রয় হয় এবং $44 জাতীয় অর্থনীতিতে যোগ হয়। শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু কম হয়, মানুষের গড় আয়ু বৃদ্ধি পায়, মানুষ বেশি দিন সুস্থ থাকে এবং হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকতে হয় না। শিশুদের শারীরিক এবং মানসিক দক্ষতা বৃদ্ধি পায়, মেধা কার্যকর হয়, আদর্শ ও দক্ষ জনগোষ্ঠী গড়ে ওঠে। এই আদর্শ ও জনগোষ্ঠী গড়ে ওঠার জন্য এই টিকার অবদান একেবারে অনস্বীকার্য। আমরা জানি যে কোনো দেশের উন্নয়নের জন্য এবং সার্বিকভাবে পৃথিবীর উন্নয়নের জন্য উন্নত মানব সম্পদ অপরিহার্য। আর এই উন্নত মানব সম্পদ গড়ার জন্য টিকার ভূমিকাও গুরুত্বপূর্ণ। বিশ্বে টিকাদান কর্মসূচি বছরে প্রায় 5 থেকে 6 কোটি মানুষের জীবন রক্ষা করে, প্রায় 10 কোটি মানুষের দারিদ্র্য বিমোচন করে। টিকা তাই সবচেয়ে সফল, কার্যকরী এবং সাশ্রয়ী রোগ নিয়ন্ত্রণ করার পদ্ধতি। তাই আসুন আমরা সবাই কোভিড-19 এর টিকা নিয়ে নিজেকে, নিজের পরিজনকে, সমাজকে, দেশকে এবং বিশ্বকে করোনা মুক্ত করি। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আইনুন আফরোজা। এবং দর্শক আপনারা জানলেন শুনলেন যে এটাই প্রথম নয়, এই মানে মানব ইতিহাসে এর আগে অনেকগুলো কঠিন রোগ এসছে এবং প্রতিবারই কিন্তু টিকা আমাদের সভ্যতাকে মানব জগৎকে রক্ষা করেছে। তাহলে আমরা এবার আসি বর্তমান অবস্থাতে, আমরা ফিরে আসি ইতিহাস থেকে। আমি এবার যাব ডক্টর, আমাদের এখানে আছেন ডক্টর শাহিদা সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনি তো একেবারে হাসপাতালে নিজে মানে অ্যাক্টিভলি যুদ্ধ করছেন প্রতিদিন। তা আপনার কাছ থেকে আমি কিছু জানতে চাই, সেটা হলো যে কানাডাতে কি কি ভ্যাকসিন হেলথ কানাডা ব্যবহার করবার জন্য ছাড় দিয়েছে, এটা এক নম্বর। কোনটা কিভাবে কাজ করে, সবগুলো কি একই রকম কার্যকরী? নানা রকম প্রশ্ন থাকে, এটা নেব না এটা নেব, হ্যাঁ, সবগুলো কি একই রকম কার্যকরী কার্যকরী কিনা, এবং ভ্যাকসিন নেবার আগে এবং পরে কি কি ধরনের সতর্কতা বা প্রস্তুতি নেওয়া প্রয়োজন? ধন্যবাদ শহীদ খন্দকার ভাই। আম আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, আমি হসপিটালে কাজ করছি এবং এর বদৌলতে আম এই কোভিডের সবচেয়ে সিরিয়াস ভাবে প্রেজেন্টেশনটা সেটা দেখার সুযোগ বা দুর্ভাগ্য যেটাই বলেন, এটা আমার হয়েছে। আমি দেখেছি কিভাবে মানুষ মারা যাচ্ছে, কিভাবে তাদের রেসপিরেটরি ফেইলিউর হয়ে ভেন্টিলেটরে দিনের পর দিন থাকছে। তাদের হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, ব্লাড ক্লট হয়ে পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আম দুর্বল হয়ে দিনের পর দিন আমাদের সিনিয়ররা হসপিটালে বিছানায় পড়ে আছেন। তাদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। তারা ইংরেজিতে কথা বলতে পারে না। খুবই, খুবই খারাপ অবস্থা। গত ১ বছর থেকে মানে এটা মানে বিশ্লেষণ করার মতো না, আপনাদেরকে বলার মতো না, এত খারাপ অবস্থা হসপিটালে। তো এখন যখন এই টিকাটা আসছে, এটা হচ্ছে আমাদের একমাত্র এবং খুব স্ট্রং একটা অস্ত্র, যেটা আমরা এই মহামারী থেকে বাঁচতে পারি এই টিকা দিয়ে। এজন্যই আপনাদের কাছে আমরা আজকে এসেছি এই টিকা সম্বন্ধে বলার জন্য। আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটু আম এই ক্রোনোলজিটা একটু চেঞ্জ করি। ১ম এ আমি বলতে চাই যে টিকাটা কিভাবে কাজ করে, হ্যাঁ? আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাই। যদি পারি। আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? এখনো পারছি না। আচ্ছা। আপনি ওই যে এখ এখন আমি একটু করছি। তারপর আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন এসছে। থ্যাংক ইউ সো মাচ। জি, এসছে। হ্যাঁ। আচ্ছা। এইখানে আমি এই ছবিটা দিচ্ছি এইজন্যই যে একটু বোঝানোর জন্য। যে আমাদের শরীরে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে, আম তখন কি হয়? আমাদের যে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা, রোগ প্রতিরোধ যে আম আ বাহিনীটা, ওরা কিছু একটা প্রক্রিয়া অনেকগুলো স্টেপের মধ্য দিয়ে এক ধরনের সৈন্য বা অ্যান্টিবডি তৈরি করে। এবং এই অ্যান্টিবডি তৈরি করার জন্য আম কিছু সময় লাগে। অ্যান্টিবডি গুলো স্পেসিফিক্যালি বা নির্দিষ্ট এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াটাকে অ্যাটাক করার জন্য তৈরি করা হয়। এবং ওই সৈন্যগুলো তখন ওই ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসকে ঘিরে ধরে এবং তাদেরকে নিয়ে যায় ধরেন একটা রাক্ষসী সেলের কাছে, যেয়ে এটাকে ধ্বংস করে ফেলে। তো এখন যদি এরকম অবস্থা হয় যে আম এই অ্যান্টিবডিটা বা এই সৈন্যটা তৈরি করার মধ্যে ভাইরাসগুলো বা ব্যাকটেরিয়াগুলো অনেক বংশবৃদ্ধি করলো বা সংখ্যা বৃদ্ধি করে একেবারে আমাদের শরীরকে আম দুর্বল করে ফেললো। তাহলে হবে কি? আমি আ এটাকে ফাইট করার আগেই আমার উপসর্গগুলো শুরু হয়ে যাবে। আমি অসুস্থ হয়ে যাব। আর যদি আমার শরীরটা খুব স্ট্রং হয়ে থাকে এবং অ্যান্টিবডিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়, তখন হয়তো আমি এই ভাইরাসকে কিংবা ব্যাকটেরিয়াটাকে আম ফাইট করে দুর্বল করে দিতে পারবো। তখন আমি আমার কোনো উপসর্গ হবে না বা হলেও খুব মাইল্ড বা খুব আম আ মৃদু পরিমাণে হবে। তো আমরা এখন কি চেষ্টা করছি? আ যে এই টিকা দিয়ে যদি আমরা এই অ্যান্টিবডি বা এই সৈন্যগুলোকে ওই কোভিড এর এগেইনস্ট এ যে এমন কোনো আমরা অ্যান্টিবডি আগে থেকেই তৈরি করে রাখবো আমাদের শরীরে, যেন ওই অ্যান্টিবডি গুলো বা সৈন্যগুলো যেন চিনতে পারে যে এটা কোভিড ভাইরাস। যখনই আমার শরীরে কোনো কোভিড আসবে, তখন যেন আম সে আ আম ওটাকে অ্যাটাক করতে পারে এবং পরের ওটাকে ধ্বংস করে ফেলতে পারে। তো এইভাবেই টিকাটা তৈরি করা হয় যে এমন একটা ওই যে আমি কি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হুম, হুম, পাচ্ছি। জি। এটা হচ্ছে একটা কোভিড ভাইরাস ধরেন, এটা একটা কার্টুন। এই কোভিড ভাইরাসের গায়ে এরকম কতগুলো স্পাইক থাকে। এটাকে বলা হয় স্পাইক প্রোটিন বা কাঁটার মতো কতগুলো প্রোটিন থাকে। এই এই আম এই প্রোটিনগুলো যদি আমাদের বডিতে ঢুকানো যায় এবং আমাদের আম
রোগ প্রতিরোধ ক্ষমতা যদি এই প্রোটিনের এগেইনস্টে বা প্রোটিনের জন্য ফাইট করার জন্য যদি সৈন্য তৈরি করতে পারে, তখন কি হবে? এই আমাদের বডিতে অনেকগুলো রকম সৈন্য বা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। যখনই এই ভাইরাসটা আমাদের শরীরে ঢুকবে, তখন ও চিনতে পারবে যে এই প্রোটিনগুলো তো আমি চিনি, এদেরকে আমি এখনই ধ্বংস করে ফেলবো। তখন ওই ভাইরাসগুলোর সংখ্যা বৃদ্ধি করার আগেই আমাদের বডিতে তখন ওই অ্যান্টিবডিগুলো ভাইরাসটাকে অ্যাটাক করে ধ্বংস করে ফেলতে পারবে। এবং এটাই হচ্ছে ভ্যাকসিনের মূল যে থিওরিটা। এখন বিভিন্ন ভ্যাকসিন বিভিন্নভাবে কাজ করে। এত ডিটেলসে বলতে গেলে মনে হয় একটু মানে বেশি হয়ে যাবে। আমি ওর এত সম্বন্ধে না বলি। এই পর্যন্ত যেই ভ্যাকসিনগুলো আমাদের কানাডাতে আবিষ্কার হয়েছে, কানাডাতে ছাড় পেয়েছে বা অনুমোদিত পেয়েছে, সেগুলো হচ্ছে, আমি আমার স্ক্রিনটা এখন ক্লোজ করে দিচ্ছি। সেগুলো হচ্ছে ফাইজার বায়োনটেক কোভিড-19 ভ্যাকসিন, তারপরে হচ্ছে মেসেঞ্জার আরএনএ মডার্না ভ্যাকসিন, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অথবা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, আরেকটা হচ্ছে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন, আরেকটা পাইপলাইনে এখনো আছে যেটা এখনো অনুমোদিত হয়নি, সেটা হচ্ছে নোভাভ্যাক্স ভ্যাকসিন। আর এই পর্যন্ত মনে হয় অনলি 3টা ফাইজার, মডার্না এবং ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অ্যান্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গুলো এখানে সাপ্লাই আছে। জনসনের মনে হয় এখনো কোনো সাপ্লাই এখনো আসেনি। এরা সবাই কিন্তু ওই স্পাইক প্রোটিনটার আমাদের শরীর তৈরি করে এবং সেইভাবে ওরা অ্যান্টিবডি গুলো বানায়। এবং অ্যান্টিবডি গুলো যখন ভ্যাকসিন দেওয়া হয় এবং তখন যে অ্যান্টিবডি গুলো হচ্ছে বা সৈন্যগুলো হচ্ছে, এটার জন্য কিছু সময় লাগে। এজন্যই বলা হয় যে ভ্যাকসিন দেওয়ার পরে 2 সপ্তাহ পরে যে আমাদের ইমিউন সিস্টেমটা স্ট্রং হবে, যেন আমাদের ভ্যাকসিন এই কোভিডকে যেন ওরা প্রতিরোধ করতে পারে। তারপরে আপনার প্রশ্নটা ছিল যে টিকা নেওয়ার জন্য কি প্রিপারেশন নিতে হবে, তাই তো? হ্যাঁ, আপনি যদি আরেকটু বলেন, ধরেন যে একটুখানি যে এই যে 4টা টিকা আপনি বলেছেন, হ্যাঁ, এই 4টা টিকার এটা বলতে খুব জরুরি। 4টা টিকার মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? আচ্ছা, এই বায়োনটেক আর হচ্ছে ফাইজার বায়োনটেক আর হচ্ছে মডার্না ভ্যাকসিনটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন। আর অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন জনসনের ভ্যাকসিনটা হচ্ছে একটা ভাইরাস ভেক্টর ভ্যাকসিন। তার মানেটা কি? আপনি যদি মনে করেন যে ডিএনএ এবং আরএনএ, এটাকে যদি আপনারা বলেন যে একটা রেসিপি, আমাদের ডিএনএটা এবং আরএনএটা হচ্ছে আমাদের একটা রেসিপি বুক, যার মধ্যে আমাদের শরীরের অনেক কিছু কোডিং গুলো ইনক্লুড থাকে। ধরেন আমি লম্বা হব না, ফর্সা হব না, কালো হব, কি হব, এই সবগুলো কোডিং থাকে। ওরকম ভাইরাসের বডিতেও আরএনএ আছে, যার মধ্যে ওর কোডিং গুলো আছে। তো ওর ভাইরাসের বডিতে যেই রেসিপিতে ওই প্রোটিনটা তৈরি করার যে রেসিপিটা আছে, সেই রেসিপিটা কিভাবে আমাদের বডিতে ঢুকানো হয়, সেটাই হচ্ছে এই ভ্যাকসিনগুলোর ডিফারেন্স। হ্যাঁ, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসনের ভ্যাকসিনটা কি করে, ওই যে রেসিপিটা, ভাইরাসের বডির যে প্রোটিন বানানোর রেসিপিটাকে, ওইটাকে ঢুকায় দেয় অন্য একটা ভাইরাসে, যেটাকে বলা হয় অ্যাডেনো ভাইরাস। ওই অ্যাডেনো ভাইরাসটা হচ্ছে আমাদের একটা কমন কোল্ড ভাইরাস। ওই অ্যাডেনো ভাইরাসটাকে প্রথমে উইক করে নিয়ে এবং অ্যাডেনো ভাইরাসের যে ডিএনএ, ওই ডিএনএর মধ্যে ওই কোভিড ভাইরাসের যে ছোট যে আরএনএ যেই কোডিংটা, যেটা আর কি ওই প্রোটিনটা বানানোর জন্য রেসিপি দেওয়া আছে, সেটাকে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিয়ে তারপরে ওই অ্যাডেনো ভাইরাসটা তখন আমাদের বডিতে ঢুকানো হয়। এবং ওই অ্যাডেনো ভাইরাসটা এমনভাবে মডিফাই করা হয় যেন ওরা আমাদের বডিতে সংখ্যা বৃদ্ধি করতে না পারে, কিন্তু ওই যে রেসিপিটা আমাদের বডিতে ঢুকায় দেয়, যেন ওই রেসিপিটা ফলো করে আমাদের বডি তখন ওই প্রোটিনটা তৈরি করে। আমাদের বডি কিন্তু কোভিড তৈরি করে না, শুধুমাত্র প্রোটিন তৈরি করে, কাঁটাটা তৈরি করে। তখন কি হবে, ওই কাঁটাটার এগেইনস্টে আমাদের অ্যান্টিবডিটা তৈরি হবে। যেহেতু ওটা একটা ভাইরাস ওরা আমাদের বডিতে ঢুকাই দিচ্ছে, ভাইরাসটা খুব রিলেটিভলি ইজি টু মানে ট্রান্সপোর্ট করা বা বডিতে ঢুকানো। এজন্য এর কোনো স্পেশাল কোনো টেম্পারেচার খুব একটা মেনটেন করতে হয় না। আর যেটা ফাইজার আর মডার্না ভ্যাকসিন, ওরা করে কি, ওরা মেসেঞ্জার আরএনএ ঢুকাচ্ছে। তো ওরা ওই রেসিপিটা পুরোটা ঢুকাচ্ছে না। ধরেন আপনি রেসিপিটাকে খুব শর্টকাট করে একটা চিরকুটের মতো করলেন, এবং ওই চিরকুটটা ধরেন একটা সিনথেটিক বা একটা কৃত্রিম একটা জিনিস, ওটা কোনো ভাইরাসের কোনো পার্টিকেল না। এবং ওইটাকে তখন ওরা কিছু
অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে কাভার করে তারপরে আমাদের বডিতে ইনজেক্ট করে এবং ওই চিরকুটটা ফলো করে তখন আবার প্রোটিন তৈরি হয় আমাদের বডিতে। সো এটা দুটার মধ্যে জাস্ট কিভাবে আমি ঢুকাচ্ছি ওই মেসেজটা বা কোডটা, এটাই হচ্ছে ডিফারেন্স, খুব বড় কোনো ডিফারেন্স না। কিন্তু কাজ করার ক্ষেত্রে কি সবগুলো একই রকম কিনা? কাজ করার ক্ষেত্রে আপনারা হয়তো দেখেছেন যে ফাইজার ভ্যাকসিনটা হয়তো বা 95% বা 97% হয়তো দেখেছেন আপনারা বিভিন্ন জায়গায় যে এটা ইফেক্টিভ, এবং ইফেক্টিভ কখন হচ্ছে 2 সপ্তাহ পরে, সেকেন্ড ডোজের 2 সপ্তাহ পরে। এবং ইফেক্টিভটা কি, এটা হচ্ছে এটা সিমটোম্যাটিক ডিজিজ প্রিভেন্ট করার জন্য এটা ইফেক্টিভ। আর যদি আপনি একটা ডোজ হিসাব করেন, কারণ আমাদের তো এখন একটা ডোজ দেওয়া হচ্ছে, তাহলে এটা হবে ডিপেন্ড করে আপনি কোন স্টাডিটা ফলো করেন। কোন স্টাডি বলছে যে 52% ইফেক্টিভ আফটার 1 ডোজ, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে। আর হচ্ছে কোন স্টাডি বলে এটা 74% ইফেক্টিভ। আর যদি আপনি মডার্না ভ্যাকসিন দেন, মডার্না ভ্যাকসিনটা হচ্ছে 95% অলসো ইফেক্টিভ আফটার 2 ডোজ, 2 উইকস আফটার 2 ডোজ। আর যদি একটা ডোজের কথা বলেন, এটা অ্যাবাউট কোন স্টাডিতে বলেছে 92% ইফেক্টিভ, এবং কোন স্টাডি আবার ওই ফাইজারকেও বলছে 92% ইফেক্টিভ 1 ডোজের পরে, 4 উইকসের পরে। অক্সফোর্ডেরটা হচ্ছে আপনার 76% ইফেক্টিভ। অক্সফোর্ডের কিন্তু 2টা ডোজের মধ্যে গ্যাপটা অনেক বেশি, 4 থেকে 12 সপ্তাহ পরে, এবং ওই সেকেন্ড ডোজের 2 সপ্তাহ পরে এটা 76% ইফেক্টিভ। আর হচ্ছে যদি একটা ডোজ বলেন, তারপরে হচ্ছে এটা হচ্ছে 55%, অথবা কোন জায়গায় দেখা গেছে 81% ইফেক্টিভ। এখন যে ইনফরমেশন গুলো আসতেছে ইসের থেকে, ইউকে থেকে, সেগুলো দেখা যাচ্ছে অলমোস্ট 96% ইফেক্টিভ যদি সিরিয়াস কোভিড এর ইনফেকশন যদি আপনি চিন্তা করেন যে সিরিয়াস ডিজিজ। আরেকটা বলতে চাচ্ছি যে এই পার্সেন্ট গুলোতে নিয়ে আপনারা খুব বেশি অ্যানালাইসিস করেন না, কারণ হচ্ছে যে এই ফেজ 3 ট্রায়ালটা এটা বিভিন্ন জায়গায় করা হয়েছে, কখনো হয়েছে ইউকেতে, কোথাও হয়েছে ইসরায়েলে, কোথাও হয়েছে বিভিন্ন দেশে, হ্যাঁ, ইউরোপে, এবং এটা স্টাডিগুলো হয়েছে বিভিন্ন সময়ে। কখনো হয়েছে যে ফার্স্ট ওয়েভের সময়, কোন সময় হয়েছে সামারের সময়, যখন ইনসিডেন্স ওই কোভিড এর ইনসিডেন্সটা অনেক কমে গেছিল। তখন যদি আমি ওই ফেজ 3 ট্রায়ালটা করি, তখন দেখা যাবে যে ওটার ইফেক্টিভনেস কমে গেছে, কারণ ইনসিডেন্সটাই অনেক কম। আবার যদি আমি ফেজ ফার্স্ট ওয়েভের সময় করি, তখন মনে হবে যে এটা অনেক বেশি ইফেক্টিভ, কারণ হচ্ছে যে ইনসিডেন্সটা খুব বেশি, এবং বিভিন্ন জায়গার এটা ভ্যারি করার জন্য এই পার্সেন্টেজটা ডিফারেন্ট হতে পারে। কিন্তু যদি মনে করেন যে ডিজিজ প্রিভেনশনে, সিমটোম্যাটিক ডিজিজ প্রিভেনশনে অথবা খুব সিরিয়াস ডিজিজ প্রিভেনশনে কে বেশি ইফেক্টিভ, আমার মনে হয় না আমরা কোনোটা কম্পেয়ার করতে পারি এভাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাকে আমরা পরে আবার সময় থাকলে আবার আপনাকে আসতে বলবো। তো আমরা মোটামুটি আপনার কাছ থেকে যে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে প্রত্যেকটি আপনার টিকাই মোটামুটি ভাবে সমানভাবে ইফেক্টিভ। তো আমরা ওটা নিব না, এটা নিব, ওটা নিব না, আমার মনে হয় এই ধারণাটা থাকা উচিত নয়। ঠিক? সেটাই, হ্যাঁ। ধন্যবাদ। এবার আমি আসি আমাদের ফার্মাসিস্ট আব্দুল্লাহ রুমির কাছে। যে একটা, আপনি তো নিজে একজন ফার্মাসিস্ট, ওষুধের সাথে আপনি বহুদিন থেকে আপনি জড়িত আছেন। তো এই যে ভ্যাকসিন গুলো দেওয়া হচ্ছে, এর কি কোনো সাইড এফেক্ট হতে পারে কিনা? এটা একটা আছে। বিশেষ করে আমরা অ্যাস্ট্রাজেনেকার কথা শুনেছি, ইউরোপের কয়েকটা দেশে এটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটা বন্ধ করে দেওয়া হয়নি, সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কিন্তু কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন সহ অন্যান্য দেশে এটাকে নিরাপদ বলা হচ্ছে। তো মানুষের একটা শঙ্কা থাকাটা খুব স্বাভাবিক। তো আপনার পেশাগত অভিজ্ঞতা থেকে আপনি একটা মতামত কি আমাদেরকে দেবেন? এটা 1 নম্বর প্রশ্ন আপনার কাছে। 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর হলো যে আমরা শুরুতে শুনেছিলাম যে 2 সপ্তাহ আপনার পর মানে 2 সপ্তাহ পরে সেকেন্ড ডোজটা নিতে হবে। এখন আমরা জানছি যে কানাডাতে 3 মাস বা 4 মাস পরে সেকেন্ড ডোজটা নেওয়া যাবে। এই পরিবর্তনের কারণটা কি? আপনার কাছে 3টা প্রশ্ন। আচ্ছা, আমি বলি, আসলে 3টা প্রশ্ন একবারে করাতে আমার পরে 2টা প্রশ্নের কথা পরে মনে নাও কোনো থাকতে পারে। তো পরে আমি আপনাকে আমাকে আবার বলে, হ্যাঁ, তো ঠিক আছে। না, পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যেটা বলা হচ্ছে, এটা তো অত্যন্ত সাধারণ ব্যাপার। যেকোনো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আর বিশেষ করে এই যেকোনো ওষুধ, যেমন সেটা টিকা হতে পারে, ওরাল মেডিকেশন হতে পারে, ট্যাবলেট হতে পারে, এটা খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তবে পার্শ্ব প্রতিক্রিয়া বলার আগে আমি একটু পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিভাবে নথিবদ্ধ করা হয় আমি ওটা একটু আলোক করি।
তাহলে তাহলে জিনিসটা বোঝা সহজ হবে। যেমন এই ওষুধগুলো যখন পরীক্ষার পর্যায়ে থাকে, বিভিন্ন পর্যায়ে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় যে এগুলো কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া থাকে কিনা। তো এই ক্ষতিকর প্রতিক্রিয়াগুলো আস্তে আস্তে এগুলো এলিমিনেট করতে যদি দেখা যায় না এটা খুব বেশি ক্ষতিকর প্রতিক্রিয়া হচ্ছে, তাহলে সেখানে তো এটা তখনই বন্ধ হয়ে যায়। আর যদি দেখা যায় না ক্ষতিকর প্রতিক্রিয়াগুলো আসলে খুব মৃদু, যেটা ওষুধের সাথে সম্পর্কিত, তাহলে এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে এগুলো আস্তে আস্তে নথিবদ্ধ করা হয় যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এবং এগুলো মৃদু হলে পরেই তখনই এই ওষুধগুলো এই টিকাগুলো ছাড় পায়। বিশেষ করে টিকার ক্ষেত্রে অত্যন্ত বেশি পর্যবেক্ষণ করা হয় এই জন্যে যে আমরা জানি যে টিকা তো বিশাল জনগোষ্ঠীর উপর দেওয়া হবে, তাই না? কাজে এটা একটা জটিল একটা প্রক্রিয়ার মধ্যে কিন্তু এগুলো যায়, এবং অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় যে এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া কি। তো তারপরে যখন এটা বাজারে আসে তখন আমরা জানি যে এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এই। তো সাধারণত দেখা যায় যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মৃদু বলেই এগুলো ছাড়া পেয়েছে। যেমন আমি ভ্যাকসিনের যেগুলো এসছে এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলি, সেগুলো অন্য ভ্যাকসিনগুলোর মতোই। যেমন ফ্লু ভ্যাকসিন আমরা নেই, ওটা যেমন ইনজেকশনের জায়গায় একটু ব্যথা করতে পারে, তারপরে একটু গা ব্যথা করতে পারে, জ্বরও আসতে পারে প্রথম ডোজটার পরে। তবে দেখা গেছে যে দ্বিতীয় ডোজটার পরে হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া একটু প্রকোপটা একটু বেশি থাকে। যেমন অনেকের জ্বর হয় ২-৩ দিন পর্যন্ত বিছানায় পড়ে থাকার ঘটনা শোনা গেছে। তো মোটামুটি এইটাই পার্শ্ব প্রতিক্রিয়া। এখন যে অ্যাস্ট্রাজেনেকার যে ঘটনা আমরা এখন শুনছি যে ব্লাড ক্লটের ব্যাপারটা, তো এটি হলো একটু এটি ঠিক পার্শ্ব প্রতিক্রিয়া নয়। এটিকে আমরা বলবো অ্যাডভার্স রিঅ্যাকশন বা বিরূপ প্রতিক্রিয়া। তো এই বিরূপ প্রতিক্রিয়াগুলো দেখা যায় তখন যখন এটা বাজারে আসে, এবং তখন দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ লোকের উপর দেওয়া হচ্ছে, সেখান থেকে হয়তো ২-১টা খবর পাওয়া গেল যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো সাধারণত বিরূপ প্রতিক্রিয়াগুলো সরাসরি বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি কিন্তু ওষুধের সাথে সম্পর্কিত থাকে না। এটি হতে পারে যে প্রক্রিয়াজাত হয়তো কোনো ত্রুটি থাকতে পারে, বা যে এলাকায় এটার খবরটা পাওয়া গেছে সেখানকার কোনো বিশেষ জনগোষ্ঠীর মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তবে হ্যাঁ, ভয়ের কারণ আছে, এইজন্যই হয়তো এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের খবর হচ্ছে যে মোটামুটি সব দেশই এটিকে আবার ছাড় দিয়েছে। কারণ তারা বলছে যে এটি আ হয়তো একটা সম্পর্ক পাওয়া গেলেও দেখা যাচ্ছে ১০ বা ১৫ মিলিয়ন কেসের মধ্যে একটা কেস হতে পারে। তো এইটার জন্য তো আমরা এটা বন্ধ রাখতে পারি না। এবং এটা হলেও যেমন ব্লাড প্লেট খুব বেড়ে যেতে পারে, অ্যান্টিপ্লেটলেট ট্রিটমেন্ট দিয়ে সেটাকে রিভার্স করা যায়। তো কাজেই এই কারণে আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেখা গেছে ইংল্যান্ডে প্রায় ১৫-২০ মিলিয়ন ডোজের মতো দেওয়া হয়েছে। সেখানে এই ধরনের ঘটনা ঘটেনি। কাজে আমাদের আসলে মনে হয় এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। তো আপনার আমরা তাহলে মোটামুটিভাবে সংখ্যামুক্ত হতে পারি। কারণ এখন অ্যাস্ট্রাজেনেকা অনেক জায়গায় দেয়া হচ্ছে। তো আমার মনে হয় যে আমরা সবাই যারা এটা নিতে চাই বা পারি, আমাদের ভয়হীনভাবে এটা নেয়া উচিত। আপনাকে আরেকটা প্রশ্ন ছিল আমার, সেটা হলো যে এই যে স্পেসিং যেটা ফার্স্ট থেকে সেকেন্ড, এখন ৪ মাস পর্যন্ত বলা হচ্ছে, যেটা আগে ২ সপ্তাহ ছিল। এটার কারণটা কি? খুব সংক্ষেপে। এটার পেছনে আসলে দুটো যুক্তি আছে। একটা যুক্তি হচ্ছে যে আ আমরা জানি যে আমাদের ভ্যাকসিনের সাপ্লাইটা কম টরন্টোতে। তো পুরো কানাডাই বলতে গেলে কম। তো এখন এটা হচ্ছে যুক্তি হচ্ছে যে আমরা ১ম ডোজটা যত তাড়াতাড়ি পারি সবাইকে দেব। হ্যাঁ? এবং ১ম ডোজ দেওয়ার পরে একটু আগে ডক্টর শাহিদও বলেছেন যে আমরা 50% কোনো ক্ষেত্রে 60% ইমিউনিটি পাই। তো দ্বিতীয় ডোজ দেওয়ার আগ পর্যন্ত আমরা 90 বা 96% ইমিউনিটি পাচ্ছি না। কাজে আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমরা যেখানে হয়তো ৪ সপ্তাহ অপেক্ষা করতাম, সেখানে হয়তো আমাদের ৪ মাস অপেক্ষা করতে হবে। কিন্তু এতে লাভটা এটাই হবে যে আমাদের বিশাল জনগোষ্ঠীকে আমরা একটা করে ডোজ খুব তাড়াতাড়ি দিতে পারবো, যে এটলিস্ট সবাই 40-60% ইমিউনিটি তারা পেয়ে যাবেন। এটা। আরেকটা কথা হচ্ছে যে এটার পেছনে কিছু সায়েন্টিফিক কারণও দেখা গেছে। দেখা গেছে যে কুইবেকে ১ম এ একটা ৩ মাসের তারা আ এরকম বিরতি ঘোষণা করেছে। না, ৩ মাসের বিরতি তারা কিন্তু অনেক আগেই তারা শুরু করেছে, এবং সেখানে কিন্তু একটা ভালো ফল পাওয়া গেছে। কুইবেক কিন্তু মোটামুটি আ আ নতুন কেস নাম্বার নিয়ন্ত্রণে অন্যান্য অন্টারিওর চাইতে কিন্তু অনেক ভালো করেছে তারা। তো কাজেই সেই উদাহরণটা আমরা নিতে পারি যে আমরা মোটামুটি এই ৪ মাসের বিরতি আমাদের সবার জন্য সামগ্রিকভাবে পুরা কমিউনিটির জন্য, পুরা দেশের জন্য এটা ভালো হবে।
অনেক ধন্যবাদ। আমরা খুব মূল্যবান কিছু তথ্য পেলাম আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ। এবার আমরা আসি আমাদের ডক্টর এহসানের কাছে। তুমি তো মোটামুটি ভাবে একদম কোভিড-19 কেসের সাথে তুমি ইনভলভড, তুমি কাজ করছো। যে এখন যেটা আমরা শুনতে পাচ্ছি ভেরিয়েন্ট, এটা প্রায় শোনা যায় ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট, ইউকে ভেরিয়েন্ট, অমুক ভেরিয়েন্ট। এই এই কয় ধরনের ভেরিয়েন্ট আছে? এবং এই ভেরিয়েন্ট, আসলে ভেরিয়েন্ট জিনিসটা কি, কয় ধরনের আছে এবং এগুলো এলো কিভাবে? সবচেয়ে বড় কথা হলো এগুলো কি আরো বেশি ভয়ঙ্কর অন্যান্য আগের থেকে? ধন্যবাদ ধন্যবাদ শহীদ খন্দকার ভাই। আপনি ঠিক এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবার মনের একটা প্রশ্ন সেটা আপনি উত্থাপন করেছেন, যে মানুষ আমরা কোন ভ্যাকসিনটা নিব, যে ডিবেটটা তৈরি হয়েছে যে আমি এটা নিব অথবা ওটা নিব, সেটার মূল কারণ কিন্তু এই ভেরিয়েন্টসটা। কিন্তু চলুন আমরা ভেরিয়েন্টসটা কি এটা একটু দেখার চেষ্টা করি। আসলে ভাইরাস ভেরিয়েন্টস এটা যতটা স্কেয়ারি শোনা যায়, কিন্তু বাস্তবে কিন্তু এটা ততটা স্কেয়ারি না, সব সময় না। বিকজ কিছু কিছু ভাইরাস যেগুলো আমরা বলি আরএনএ ভাইরাস, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই কোভিড করোনা ভাইরাস, এগুলো আরএনএ ভাইরাস, এবং এগুলো প্রতিনিয়ত তারা শেপ চেঞ্জ করে। তারা নাক অথবা মুখ দিয়ে ঢোকার পরে যখন একটা সেলে যায়, তখন তাদের ডিফেন্সিভ প্রক্রিয়ার মাধ্যমে তারা মাল্টিপ্লাই করতে থাকে, এবং এর মধ্যে তাদের কিছু জেনেটিক যে চেঞ্জ আসে সেটা হলো ভেরিয়েন্ট। এবং এটা সবসময় কিন্তু এই ভেরিয়েন্টটা এই চেঞ্জগুলো হচ্ছে, বাট কিছু কিছু ক্ষেত্রে এই চেঞ্জগুলো অত্যন্ত জটিল অবস্থা তৈরি করে, যেটা আমরা নিয়ে এখন চিন্তিত, যেটা কোভিডের সবচেয়ে বড় কারণ, যে মিউটেশন। মিউটেশন, এই ভেরিয়েন্টসটা হলে সমস্যা কোথায়? ভেরিয়েন্টসটা হলে সমস্যা সবচেয়ে যেটা আমরা যখন ভ্যাকসিনটা এখানে আবিষ্কার করে সেই সময় কিন্তু ভেরিয়েন্টসের প্রশ্নটা মাথায় ততটা ছিল না। এখন এই ভেরিয়েন্টসের কারণে যে ট্রান্সমিসেবল, অর্থাৎ যে আমরা কতটা কমিউনিকেবল হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে যেমন ব্রাজিল ভেরিয়েন্ট, যেটা আমি স্লাইডের মাধ্যমে সব ভেরিয়েন্টসের একটা অবস্থা এবং কানাডা ভেরিয়েন্টসের কি অবস্থা আমি এটা দেখাবো 3টা স্লাইডের মাধ্যমে। কিন্তু তার আগে যে ব্রাজিলিয়ান যে ভেরিয়েন্ট বলা হচ্ছে, যে এটা বলেছে ইমিউন ইভাশন করে। তার মানে কি, যে একবার কারো কোভিড-19 হয়ে গেল, কোনো একটা অরিজিনাল যেটা কোভিড-19 সেটা হয়ে গেল, তারপর সে ভেরিয়েন্টস দ্বারা ইনফেক্টেড আবারও হতে পারে। তার বডি একবার ইনফেকশন হয়ে গেলে সেটা পরবর্তী আর একটা ভেরিয়েন্টসকে প্রতিরোধ করতে পারে না। তো চলুন আমরা আসলে ভেরিয়েন্টসটা কি এবং সেটা আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখালে জিনিসটা সহজ হবে বুঝতে। স্লাইড বোধহয় এখন দেখা যাবে, দেখতে পাচ্ছেন কি আপনারা স্লাইডটা? হ্যাঁ, এই স্লাইডটা আসছে। দেখেন, এই যে আমরা প্রথম যে কোভিড-19 বা করোনা ভাইরাস SARS-CoV-2, এটা ডিসেম্বর 2019, এটা ইউহান, চায়না, সেখানে আপনারা সবাই জানেন এটার ইতিহাস। সেখানে এটা প্রথম একজন ইনফেক্টেড হয়, তারপরে পরবর্তীতে জানুয়ারি ফেব্রুয়ারি 2020 এই কোভিড ভাইরাসের প্রথম জেনেটিক সিকোয়েন্স তৈরি করা হয়, যে এটার গঠন কি, এটা কি ধরনের ভাইরাস, এর মধ্যে কি জেনেটিক ম্যাটেরিয়াল আছে, এই জিনিসগুলো সিকোয়েন্স তৈরি করা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2020। আচ্ছা, এখন আসেন, এই আমরা যে ইউকে ভ্যারাইটি বলি, কিন্তু এর আগেও কিন্তু একটা ভ্যারাইটি আসছে, যেটা SARS-CoV-2 ক্লাস্টার 5। এটা ডেনমার্কে একটা ফার্মে হয়েছিল, যেটা 5 জন মানুষকে ইনফেক্টেড করেছিল, এবং তারা ডেনমার্ক পাবলিক হেলথ বা গভর্নমেন্ট বলেন অত্যন্ত দৃঢ়তার সাথে কনফিডেন্টলি তারা ওইটা মোকাবেলা করে, এবং ওইটা তারা স্প্রেডটাকে প্রিভেনশন করতে পেরেছিল। বাট আমরা ডিসেম্বর 2020 যেটা দেখেন, যেটা ইউকেতে ধরা পড়ে, তারপরে হলো ডিসেম্বর 18। ইনফ্যাক্ট এটা আসলে অক্টোবর মাসে যে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, এটা অক্টোবর মাসে এটা প্রথম মিউটেশন শুরু হয়, বাট এটা ডিসেম্বরে নজরে আসে। এবং ব্রাজিলিয়ান যেটা বলা হচ্ছে যে P1, আমি কিন্তু
জটিল যে স্ট্রাকচার সেদিকে যাচ্ছি না, আমরা যেটা স্বাভাবিক নামে চিনি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো সো ব্রাজিলিয়ান যে P1, এটা কিন্তু একজন জাপানিজ ব্রাজিলিয়ান আমাজন এলাকায় যখন যান তখন এই ভাইরাসটা ক্যারি করেন এবং ওইখানে থেকে শুরু হয়, যেটা বলা হচ্ছে যে। আর একটা কথা আমি না বলেই পারছি না যে এই মুহূর্তে ব্রাজিলে এই ভেরিয়েন্টস দিয়ে অত্যন্ত বিপর্যয়ময় অবস্থা তৈরি হয়েছে, যেটা সারা ওয়ার্ল্ডের জন্য আরেকটা থ্রেট তৈরি হয়েছে। এবং সারা WHO থেকে শুরু করে সমস্ত ওয়ার্ল্ড লিডার বা তারাও অত্যন্ত চিন্তিত যে এটা যদি এই মুহূর্তে এটাকে এখানে থামানো না যায় তাহলে হয়তো সেটা বিশ্ব স্বাস্থ্যের জন্য একটা নতুন হুমকি তৈরি করতে পারে। এবং আরো ধারণা করা হচ্ছে যে এপ্রিল মাসে এই ইউকে এবং সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট সারা ওয়ার্ল্ডকে যেটা অরিজিনাল ইউহান ভাইরাস সেটাকে ডমিনেট করে এই ইউকে ভাইরাসটা আসতে পারে আর কি, রিপ্লেস করে। এখন আসেন আমাদের কানাডা কি অবস্থা, আমরা এটা একটু দেখি। আমাদের সময় একটু কম, একটু সংক্ষিপ্ত করতে হবে। ঠিক আছে, আমরা সংক্ষেপে কথা বলবো। আমরা দেখেন এই ইউকে ভ্যারাইটি এটা কিন্তু ডিসেম্বর মাসে প্রথম ধরা পড়ে, 12 দিন পরে ইউকেতে ধরা পড়া 12 দিন পরে, অর্থাৎ আমরা ডিসেম্বর 26, এবং এটা মার্চ মাসে এসে হয়ে যায় মার্চ 3rd, এটা হলো 1515, এবং 18 মার্চ ইয়েস্টারডে এটা হলো 4500 ছড়ায় গেছে। এবং এই মুহূর্তে অন্টারিও 54%, যেটা বা মোর দ্যান 54% এই ইনল্যান্ড ভ্যারাইটি দ্বারা ডমিনেট করতেছে, যার জন্যই বলা হচ্ছে অত্যন্ত দ্রুততার সঙ্গে এটা রিপ্লেস করতেছে এই অরিজিনাল যে ভাইরাস সেটাকে, এবং সেটার জন্য এটা অত্যন্ত ভয়ঙ্কর। আর ঠিক আছে টুকু ভাই, আমি যেহেতু সময় নাই আমি ফেরত আসছি আপনার কাছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা মোটামুটি ভাবে এতটুকু বুঝতে পারলাম যে আমাদের সবাইকে আরো অনেক বেশি সচেতন থাকতে হবে। আমরা কিন্তু এখনো যুদ্ধের ময়দানে আছি, তো আমাদেরকে যেটা বললাম যে ভ্যাকসিন নেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সেই মাস্ক এবং স্যানিটাইজেশন এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে, এবং যখনই সুযোগ পাওয়া যাবে টিকা নিতে হবে। আমরা আমাদের এর পরবর্তীকালে আমরা আরেকজন ফার্মাসিস্টের কাছে যাব, সাইফুর। আমরা তো এর আগে শুনেছি যে ভ্যাকসিন গুলো নরমালি কিভাবে কাজ করে, ভ্যারিয়েন্টের বেলাতেও কি সবগুলো ভ্যাকসিন একই রকম ভাবে কাজ করে? ধন্যবাদ টুকু ভাই। আমি এই প্রশ্নের উত্তরটা কয়েকটা স্টেপে দিতে চাই। সেটা হচ্ছে, প্রথমে আমাদের সংক্ষেপে আমি বলতেছি, ভ্যাকসিনের কাজ হচ্ছে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমকে আগে থেকে ট্রেন আপ করা। ফলে আমরা ব্যাকটেরিয়া বা ভাইরাসের, সার্টেন ব্যাকটেরিয়া আর ভাইরাসের বিরুদ্ধে আমরা আসলে কার্যকরী ভূমিকা রাখতে পারি। এই জন্য কোভিড ভ্যাকসিনগুলোতে সায়েন্টিস্টরা কোভিড ভাইরাসের স্পাইক প্রোটিনের একটা ক্ষুদ্র অংশ ব্যবহার করে, এবং যা শরীরে প্রবেশের পর ওই প্রোটিনটা তৈরি করে এবং আমাদের ডিফেন্স সিস্টেমকে ট্রেন আপ করে। যেহেতু এই প্রোটিনটা কোনো ভাইরাস না, এটা নিজে কোনো ক্ষতি করে না, অতএব ভ্যাকসিন হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে আমাদের ডিফেন্স সিস্টেমকে ট্রেন আপ করার একটা প্রক্রিয়া উইদাউট কজিং রিয়েল ইনফেকশন। সো ভেরিয়েন্টের ক্ষেত্রে আসলে কি ঘটে? ভাইরাসের সাধারণত মিউটেশন অলওয়েজ ঘটে, মানে হচ্ছে তাদের কোনো একটা ইম্পর্টেন্ট প্রোটিনের ক্ষুদ্র একটা চেঞ্জ হয়, যা ভাইরাসের ইনফেকশন করার ক্ষমতাকে অনেক গুণ বাড়ায় দিতে পারে। আমাদের হেলথ কানাডা অ্যাপ্রুভ কোনো ভ্যাকসিন কি এই ভেরিয়েন্ট স্পাইক প্রোটিনে ব্যবহৃত হয়েছে? এর উত্তর হচ্ছে নো। এই পর্যন্ত যে 4টা ভ্যাকসিন অ্যাপ্রুভ হয়েছে তার কোনোটাই আসলে এই ভেরিয়েন্ট, এনি অফ দিস ভেরিয়েন্টের এগেনস্টে তৈরি করা না। এক্সিস্টিং সব ভ্যাকসিনগুলাই হচ্ছে ওয়াহানের ভাইরাসের স্পাইক প্রোটিনকে টার্গেট করে তৈরি করা হয়েছে। সেই জন্য আমরা দেখতে পাই যে ভেরিয়েন্টের বেলায় সবগুলোই ভ্যাকসিন তাদের যে কার্যক্ষমতা তার চেয়ে কম কার্যক্ষমতা শো করতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এইসব ভ্যাকসিন কিভাবে আমাদের সুরক্ষা দিবে? যেহেতু একটু আগে আমার আরেক বক্তা বলে গেল যে আস্তে আস্তে ভেরিয়েন্ট গুলা ডমিনেট হচ্ছে, তাহলে আমরা এই ভ্যাকসিন কেন নেব? এটা একটা যৌক্তিক প্রশ্ন। মনে রাখতে হবে যে এখনো ভেরিয়েন্ট গুলা ডমিনেট নয়, সো আমাদের ক্লক ইজ টিকিং সো ফাস্ট। যদি আমরা দ্রুত এক্সিস্টিং ভ্যাকসিনগুলোকে গ্রহণ করি এবং
আমরা 70 to 80% পপুলেশনকে কাভার করতে পারি, আমরা আমাদের লকডাউন খুলে দিতে পারবো। এই লকডাউন শুধুমাত্র আমাদের ইকোনমিকের জন্যই দরকারি না, এই লকডাউন খুলে গেলে আমরা আসলে রিয়েল ফুল ভাইরাসের এক্সপোজ হওয়ার সুযোগ পাবো উইদাউট এনি ইনফেকশনস। যদি এই ফুল ভাইরাসটা ভ্যারিয়েন্ট না হয়, এইটা কোনো ক্ষতি আমাদের করবে না, বরঞ্চ এটা আমাদের ডিফেন্স সিস্টেমকে 1000 ভাইরাস সেলের প্রোটিনের সাথে পরিচিত করে ফেলবে। ফলে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম আরো বেশি ট্রেন আপ হবে, আরো বেশি স্ট্রং হবে। তখন যে কোনো ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটা কাজ করবে, কারণ ভ্যারিয়েন্টগুলোতে শুধুমাত্র একটা বা দুইটা প্রোটিন চেঞ্জ হয়, কিন্তু আদার প্রোটিনগুলা একই। সো আমার বডি অলরেডি অনেকগুলা ভাইরাসের অনেকগুলা প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে ফেলছে। সো একটা দুটা মিউটেশনের এগেনস্টে সে স্টিল কাজ করতে পারবে ওইভাবেই। সো আমাদের উচিত হবে গভর্নমেন্ট অফ কানাডা প্ল্যান অনুসারে যেই ভ্যাকসিন আমাদের প্রোভাইড করা হোক না কেন, আমাদের আসলে দ্রুত ভ্যাকসিনেটেড হয়ে অলমোস্ট 70-80% হোল কাভারেজে আসতে হবে। তাহলেই আমরা আসলে আলটিমেটলি ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও আমরা আমাদের সুরক্ষা স্থাপন করতে পারবো। ধন্যবাদ। সাইফুর, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা আমাদের প্রথম পর্যায়ে এই ভ্যাকসিনের প্রয়োজনীয়তা, ভ্যাকসিন কিভাবে কাজ করে, তারপরে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, জেনারেলি আমরা এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এবার আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছিল এর আগে বিভিন্ন মানুষের কাছ থেকে, আমরা সেগুলো নিয়ে সরাসরি কিছু প্রশ্ন আপনাদেরকে করব, তোমাদেরকে করব, যে এই এবং খুব সংক্ষেপে এগুলোর সহজ ভাষায় উত্তর দিতে হবে, সবাই যেন বুঝতে পারে। যে প্রথম প্রশ্ন আমি করব ডক্টর শাহিদা সুলতানাকে, আপনাকে, যে এই টিকা কারা নিতে পারবে এবং কারা নিতে পারবে না, এবং প্রত্যেককে কটি টিকা নিতে হবে? ধন্যবাদ শহীদ ভাই। টিকা সবাই নিতে পারবে। যদি বলেন যে কে নিতে পারবে না, খুবই লিমিটেড কয়েকজন নিতে পারবে না। তার মধ্যে আমি বলবো যে যাদের এখন কোভিড এর কোনো একটা সিমটম আছে, যারা এখন অসুস্থ, শুধু কোভিড না, যে কোনো অসুস্থ, যারা এখন হসপিটালে ভর্তি, ধরেন তার নিউমোনিয়া হয়েছে অথবা তার একটা হার্ট অ্যাটাক হয়েছে, আনটিল ওরা সুস্থ না হয় তাদের ভ্যাকসিন নেওয়া ঠিক না। ওদের কারণ হচ্ছে, দেখছেন তো যে ভ্যাকসিনটা হচ্ছে আমাদের বডিকে ট্রেন করে যে কিভাবে ওই কোভিড এর এগেইনস্টে ওই ছন্নগুলো বা অ্যান্টিবডি গুলো তৈরি করতে পারে। এখন আমার বডি যদি সুস্থ না হয়, আমার বডি ওই অ্যান্টিবডি গুলো তৈরি করতে পারবে না। এই জন্য শুধু আমাকে সুস্থ থাকতে হবে, এটাই একমাত্র কি বলবো কন্ডিশন এই ভ্যাকসিনটা নেওয়ার। এছাড়া সবাই নিতে পারবে। আর একজন বলবো যে পারবে না, সে হচ্ছে যে ওই ভ্যাকসিনের যে উপকরণগুলো, তাদের কেউ যদি অ্যালার্জিক থাকে, এবং শুধু অ্যালার্জি না, যদি সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, যেটাকে বলা হয় অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন। ফাইজার ভ্যাকসিনের একটা কম্পোনেন্ট হচ্ছে পলিইথাইলিন গ্লাইকল, যেটা হচ্ছে অনেক ওষুধে থাকে, তারপর কসমেটিক্সে থাকে, ওই যে কোলোনোস্কোপির যে বাউল প্রিপারেশন এগুলোতে থাকে। তো কারো যদি ওগুলোতে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হয়, অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন মানে যেখানে শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় একেবারে, ওরকম সিরিয়াস যদি কারো রিয়াকশন হয়ে থাকে, তাদের একটু চিন্তা করতে হবে যে তাদের ফাইজার কিংবা মডার্না দুটার কোনোটাই নেওয়া ঠিক হবে না। আর অ্যাস্ট্রাজেনেকার জন্য যেটা মেইন ইনগ্রেডিয়েন্টটা বা উপাদান যেটা, সেটা হচ্ছে ডাইসোডিয়াম এডিটেড ডাইহাইড্রেট। এটা হচ্ছে কিছু ফুড অ্যাডিটিভে থাকে, যেমন ধরেন সালাদ ড্রেসিং, মেয়োনেজ, ক্যান ফুড, এগুলোতে থাকে। তো এগুলোতে যদি কারো ওরকম সিরিয়াস অ্যালার্জিক রিয়াকশন থাকে, অ্যানাফাইল্যাকটিক, তাদের ওটা নেওয়া ঠিক হবে না। এছাড়া আমি বলবো সবাই নিতে পারবে। এবং আপনি আরেকটা সেকেন্ড প্রশ্ন ছিল যে কি প্রিপারেশন নিতে হবে, না, কটি টিকা নিতে হবে? কটি টিকা দিতে হবে। ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকা সবার ভ্যাকসিনই হচ্ছে 2টা করে রিকমেন্ডেড ডোজ, আর জনসন জনসনেরটা হচ্ছে একটা, কিন্তু ওরাও এখন সেকেন্ড ডোজের জন্য স্টাডি করতেছে। কিন্তু এই মুহূর্তে আমাদের কানাডিয়ান গভর্নমেন্ট ওরা ডিসিশন নিয়েছে যে শুধু ফার্স্ট ডোজ দিবে এখন, এবং সেকেন্ড ডোজ গুলো পরে আসবে। ধন্যবাদ আপনাকে। আমি এরপরে আসবো রুমি ভাইয়ের কাছে, আব্দুল্লাহ রুমি, যে টিকা নেওয়ার কতদিন পরে আমি নিজে নিরাপদ হব, এটা 1 নম্বর প্রশ্ন, এবং নেয়ার পরে আমাকে কতদিন নিরাপদ রাখবে আমাকে, ঠিক আছে? আর থার্ড হচ্ছে যে অপরের জন্য আমি কতদিন, তার মানে আমি নিজে কতদিনের মধ্যে নিরাপদ হব, কতদিন পর্যন্ত নিরাপদ থাকবো, এবং অন্যদেরকে আমি কতদিন পর্যন্ত নিরাপদ রাখতে পারবো। এটা হচ্ছে যে আসলে
নিরাপত্তা তো আসবে দুটো ডোজ নেওয়ার পরে। প্রথম ডোজ নেওয়ার পরে তো আমরা পুরোপুরি নিরাপদ নই। এটা তো অলরেডি ডক্টর শাহিদও এটা আলাপ করেছেন যে প্রথম ডোজ নেওয়ার পরে 50 থেকে 60 ভাগ ইমিউনিটি আসে এবং সেটা আসতেও 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। অর্থাৎ আমি ভ্যাকসিনটা নেওয়ার একদিন পরেও কিন্তু ইনফেক্টেড হতে পারি, কারণ তখন আমার শরীরে কিন্তু ইমিউনিটি মোটেও তৈরি হয়নি। কাজেই কমপক্ষে 2 সপ্তাহ আমার লাগবে প্রথম ডোজের পরে 50 থেকে 60% ইমিউন হওয়ার জন্য। অর্থাৎ দ্বিতীয়টার পরে আরো 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে ওটা পুরোপুরি যেটা ডিফেন্স তৈরি হওয়ার জন্য। এবং এরপরেও আমাদেরকে পুরোপুরিভাবে নিজে নিরাপদ হলেও আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা মনে করি যে কমপক্ষে আমাদের 3 থেকে 4 সপ্তাহ সময় দেওয়া উচিত নিজেকে নিরাপদ মনে করার জন্য। আর আমাদেরকে কতদিন এটা নিরাপত্তা দেবে এটা কিন্তু এখনো বলা মুশকিল, কারণ ভ্যাকসিন তো মাত্র ব্যবহার শুরু হয়েছে এবং আমরা জানি যে খুব দ্রুত গতিতে এই ভ্যাকসিন গুলো এসেছে। 8 থেকে 9 মাসের মধ্যে আমরা ভ্যাকসিন গুলো পেয়েছি। তখন ট্রায়াল যাদের উপর করা হয়েছে তাদের উপর কিন্তু এখনো চোখ রাখা হচ্ছে যে তাদের অ্যাকচুয়ালি ইমিউনিটি এটা কতদিন পর্যন্ত রাখছে। কাজেই এটা এখনো বলা মুশকিল। তবে এখন বলা হচ্ছে, একটা জিনিস বলা হয় যে সেফলি আমরা 3 মাস ধরতে পারি, কিন্তু আসলে 3 মাস তো যথেষ্ট নয়, এটা 1 বছর হতে পারে। এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে অ্যাকচুয়ালি জানার জন্য এটা কতদিন ধরে আমাদেরকে নিরাপদ রাখবে। আপনাকে ধন্যবাদ। এবার আমি আবার ডক্টর এহসানের কাছে একটু আসি যে এই টিকা নেয়ার জন্য কিভাবে নাম রেজিস্ট্রি করা যায়, সেটা একটা। আপনি তো এটার সাথে ইনভলভ আছেন। এবং আরেকটা প্রশ্ন যে আমি কি আমার ইচ্ছা মতো টিকা নিতে পারবো, যে আমি ফাইজার নিব না, আমি অ্যাস্ট্রাজেনেকা নিব না, আমার সেই চয়েসটা আছে কিনা। আর থার্ড প্রশ্ন হলো যে টিকা নেয়ার পরে কোভিড টেস্ট কি পজিটিভ হতে পারে? যদিও একটু আমরা আলোচনা পেয়েছি, তারপরে যদি আপনারা একটু ক্লারিফাই করেন না একটু ডিটেলসে, যে নেয়ার পরে কি আবার টেস্ট পজিটিভ হতে পারে, হলে কি করতে হবে? থ্যাংক ইউ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। তো আপনার দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটা আমি আগে উত্তর দিতে চাই। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আমার চয়েস আছে কিনা। তো হেলথ ক্যানাডা এটা কিন্তু সবাই জানেন যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান এবং এখানে কোনো রকম কারো কোনো বায়াসনেস থাকে না। এবং তারা কোনো একটা ভ্যাকসিন অথবা কোনো একটা ড্রাগ ছাড় দেওয়ার আগে তারা পুঙ্খানুপুঙ্খভাবে তাদের সেফটি, তাদের রেগুলেটরি মেজার, তাদের ট্রায়াল অ্যান্ড এভরিথিং দেখে তারপরে তারা অত্যন্ত সায়েন্টিফিক অ্যাপ্রোচে তারা একটা ভ্যাকসিনকে ছাড় দেয়। সুতরাং কোন ভ্যাকসিনটা ভালো মন্দ ওনারা কিন্তু প্রত্যেকটা ভ্যাকসিন ভালো না হলে ওনারা দিবেন না। এই মুহূর্তে যেটা আমার আগের বক্তা বলেছেন যে 4টা ভ্যাকসিন, এই 4টা ভ্যাকসিন 4টাই অত্যন্ত কার্যকরী। আর আমাদের সময় অত্যন্ত কম। আমরা যত তাড়াতাড়ি যে ভ্যাকসিনটাই পাই না কেন, একটা জিনিস মনে রাখেন যে এই ভ্যাকসিন কিন্তু আজীবনের জন্য না, যে একটা দিলাম যে এটা না, এটা আমার বুস্টার লাগবে, তারপরে আবার লাগবে। সুতরাং আপনি যখন যে ভ্যাকসিনটা যেখানে পাবেন আপনি সেটাই আগে দিয়ে নেন এবং সেটাই সিরিয়াস ইনফেকশন, হসপিটালাইজেশন এইসব প্রিভেনশনের জন্য কার্যকরী হবে। আর আপনার তৃতীয় প্রশ্ন ছিল যে একটু পজিটিভ হয়, টিকা নেওয়ার পরে যদি পজিটিভ হয় বা হতে পারে কিনা, হলে কি করবে? টিকা নেওয়ার পরে নাকি ইনফেকশনের পরে? টিকা নেওয়ার পরে, ইনফেকশনের পরে। টিকা নেওয়ার পরে, আমি টিকা নিয়েছি, তারপরে কি পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, টিকা নেওয়ার পরে যে প্রথম যেটা ডোজ, তারপরে যে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেলেন যে 50 বা 60%, সেটাও আবার 2 উইকস পরে। সুতরাং আমাকে টিকা নেওয়ার পরেও এই জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যে মাস্ক, হ্যান্ড হাইজিন, সোশ্যাল ডিস্টেন্স। যে এরপরেও কিন্তু আমি ভালনারেবল থাকছি, যে আমি যদি 50% কাভার হয় আমার, তাহলে কিন্তু আরো 50% আমার এটা চান্স থেকে যাচ্ছে 50-50 বা 40-60 সেকেন্ড ডোজ। এবং সেকেন্ড ডোজ দেওয়ার পরেও দেখেন যে বিভিন্ন স্টাডিতে যে 95। আর একটা জিনিস আপনাদের আমি বলে রাখি, সেটা হলো যে ব্রিটিশ কলম্বিয়া, সেখানে লং টার্ম কেয়ারে ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু ইনফেকশন হয়েছে। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে, কিন্তু এর জন্য আপনার ভ্যাকসিন দেওয়া কেউ থামাবেন না, সবাই ভ্যাকসিন দিয়ে নেন। সেটা হলো আমাদের দায়িত্ব অ্যাজ এ সিটিজেন।
সেটা করি, আর পরেরটা পরে দেখা যাবে, বাট কিছুটা চান্স অনেক সময় থেকে যেতে পারে। আর আপনি যেটা প্রথম প্রশ্ন এবার আসেন, যে সেটা হলো যে অত্যন্ত সহজ, আমরা কিভাবে ভ্যাকসিন বুকিং দিব। এটা অন্টারিও, জাস্ট আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন যে ভ্যাকসিন, কোভিড-19 ভ্যাকসিন বুকিং অন্টারিও, তাহলে যে লিঙ্কটা চলে আসবে সেখান থেকে আপনি নিজে ওইখানে আপনার পোস্টাল কোড এবং বয়স এই দুইটা চাইবে, এটা নিয়ে আপনার অপশন অনুযায়ী, তবে আপনার সেই বয়স হতে হবে, যে বয়সে সেখানে অপশনগুলো দেওয়া আছে, যে 61 to 64 অথবা 80 অ্যাবাভ, এবং এই মাসের শেষের দিকে 75 শুরু হবে। তো সেই জিনিসগুলো দেখবেন। আর তার চেয়েও আমি সহজ একটা দিচ্ছি, যদি আপনার কাছে কাগজ কলম থাকে তাহলে একটা নাম্বার লিখে নিন, এই নাম্বারে আপনি সব পেয়ে যাবেন। সেটা হলো 1-888-999-6488। আমি আবার রিপিট করছি, 1-888-999-6488। এটা কোভিড ভ্যাকসিন নাম্বার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ এহসান। আয়োজন ভাবি, আপনার কাছে আসি। প্রথম প্রশ্ন আপনাকে, টিকা কি মানুষের শরীরে ডিএনএ কে চেঞ্জ করতে পারে কিনা? এটাও কিন্তু একটা রিউমার আছে যে ডিএনএ চেঞ্জ করবে, ডিএনএ কে অল্টার করবে। তারপরে অন্য কোনো বডিকে, ডিএনএ ছাড়া অন্য কোনো বডিকে আপনার কোনো ক্ষতি করতে পারে কিনা? আর তারপরে আপনার যে ফার্টিলিটি, হ্যাঁ, বিশেষ করে প্রেগন্যান্সি, ঠিক আছে, প্রেগন্যান্সিতে এটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা, বা ফার্টিলিটির উপর এটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা? আসলে আমরা সাধারণ লোকেরা বেশি সায়েন্টিফিক চিন্তা করতে শুরু করেছি, এটাই হলো সমস্যা। টিকা যখন তৈরি হয় এথিক্যালি, এই টিকার উপরে সর্বোপরি আমার আগের বক্তারা বলেছেন সব ধরনের ট্রায়াল এবং হিউম্যান ট্রায়াল দেওয়ার পরে যখন দেখা গেছে যে এটা সেফ, তখনই এটা মার্কেটে এসেছে। এখন এটা মার্কেটে আসার পরে আমরা নিতে শুরু করেছি। এই নিতে নিতে কিছু লঙ্গিটিউডিনাল স্টাডি হবে যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, এবং সেই লঙ্গিটিউডিনাল স্টাডি করার জন্য আপনার একটু সময় লাগবে, এবং তারপরে পরিষ্কারভাবে বলা যাবে যে এই টিকা কিসের উপর ক্ষতি করছে, কিসের উপর করছে না। কিন্তু যতটুকু পড়াশোনা করে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই টিকা ডিএনএর উপর কোনো ক্ষতি করে না, এবং এই টিকা অন্তঃসত্ত্বা মহিলা বা বুকের দুধ খাওয়ানো মায়েরা এবং কিশোরী বয়সের মেয়েরা সবাই সেফলি নিতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এটা ভবিষ্যতের অন্তঃসত্ত্বা হওয়ার উপরেও কোনো ঝুঁকি নয়। এবং আমার আগের বক্তারা যে কথাটা বলেছেন, এবং আমি এটার উপরে আরো জোর দিয়ে বলতে চাই যে কোভিড হয়ে ভুগে মানুষ কিভাবে মারা গেছে আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি। বিলিয়ন ডলার ব্যাংকে আছে, অথচ একটা ভেন্টিলেটরের অভাবে বহু মানুষ মারা গেছে। আমরা দেখেছি কবরস্থানে লাশের সারি, লাশ কবর দেওয়ার জায়গা পর্যন্ত পাওয়া যায়নি। আমরা দেখেছি আপনজন মারা গেছে, সন্তানরা, আত্মীয় স্বজন দেখতে পর্যন্ত যেতে পারেনি। সেরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে যেন আমরা না পড়ি, কারণ ভ্যাকসিন এসেছে, অ্যাটলিস্ট আমাদের হাতে একটা টুল আছে, এটা আমরা ইউজ করি, যতটা সম্ভব নিজেদেরকে প্রোটেক্ট করি। ধন্যবাদ। আরেকটা কথা আমি টুকু ভাই একটু ছোট করে বলি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। টিকা নিয়েই কেউ যেন মনে না করে যে আমি সেফ, অতএব আমি যা খুশি তা করতে পারি। টিকা নেওয়ার পরে, প্রথম টিকা নেওয়ার পরে দ্বিতীয় টিকারও 2 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সময় লাগে অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য, প্রোটেক্টেড হওয়ার জন্য। এই সময়ে অবশ্যই মাস্ক পরতে হবে এবং দূরত্ব বজায় চলতে হবে এবং হাত ধুতে হবে। সুতরাং কেউ যদি এটা মনে করেন একটা টিকে নিয়েছি আমি নিরাপদ হয়ে গেছি, এটা কখনই ভাববার কোনো কারণ নেই। এমনকি আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হলেও আমি অন্য একজনের কাছ থেকে ভাইরাস ক্যারি করে এনে আমার পরিবারের সদস্যদেরকে দিতে পারি। সেই ব্যাপারে আমাদেরকে একটুখানি স্যাক্রিফাইস, একটা $5 একটা মাস্ক, আর একটু হাত ধোয়া, আর একটু দূরত্ব বজায় রেখে চলা, এইটুকু আমার মনে হয় আমাদের সবাই করা উচিত। থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা আমার পরের প্রশ্ন ছিল, আপনি উত্তর দিয়ে ফেলেছেন। যাই হোক, আপনি বোধহয় আমার মনের কথাটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমি সাইফুরের কাছে দু একটা প্রশ্ন আসতে পারে, যেগুলো কমন কোয়েশ্চেন্স। সেটা হলো যে আমাদের কি টিকা নেওয়ার আগে কোনো পরীক্ষা টরীক্ষা করার দরকার আছে? ডু উই নিড টু ডু এনি কাইন্ড অফ টেস্ট? তারপরে আরেকটা হলো যে এই সময়টা, এই টিকা নেওয়ার সময়টা, মে, জুন, জুলাই, অ্যালার্জির জন্য খুব বেশ খারাপ, তাই না? তো তাহলে পরে এই সময়টা যখন অ্যালার্জি ইজ এ প্রবলেম, তাহলে আমরা কিভাবে আমাদেরকে এই টিকার সাথে এটাকে আমরা ইয়ে করব? ধন্যবাদ। আমি সেকেন্ড প্রশ্নের উত্তরটা আমি আগে দিচ্ছি। সেটা হচ্ছে এক একটা অ্যালার্জিও এক ধরনের ভাইরাসের কারণে হয়, যেটা কমন কোল্ড ভাইরাস বলা হয়, ইনফ্লুয়েঞ্জা জাতীয়। সো ওই ভাইরাস এবং এই ভাইরাস দুইভাবে কাজ করে। সো ওই ইনফ্লুয়েঞ্জা হলে ওটার জন্য আলাদা ট্রিটমেন্ট এবং এই কোভিডের জন্য আলাদা ভ্যাকসিন আছে। সো আমাদের ওইটার সাথে এটা ইন্টারফেয়ার করা দরকার নেই। তবে বেসিক গাইডলাইন হচ্ছে, যদি আমার কোনো জ্বর থাকে বা কোনো অসুস্থতা থাকে, সেটা আমি ওই সময় ভ্যাকসিনটা না নেওয়াই ভালো। এবং বিশেষ বড় কোনো সমস্যা থাকলে এটা ডাইরেক্টলি ডাক্তারের সাথে কনসাল্ট করে ভ্যাকসিন নেওয়া উচিত। আর হ্যাঁ, প্রথম প্রশ্নটা কি ছিল? আমার প্রথম প্রশ্নটা ছিল যে আপনার টিকা নেওয়ার আগে কোন রকমের পরীক্ষা করার দরকার আছে? না, বেসিক্যালি টিকা নেওয়ার আগে এর আগে বলেছে যে আমরা আসলে সবাই টিকা নিতে পারবো। বেসিক্যালি সবাই আমরা টিকা নিতে পারবো। অল্প কয়েকটা কন্ডিশন আছে, সেটার জন্য সারা বাকি সবাই টিকা নিতে পারবো। এর জন্য কোনো এক্সট্রা প্রিকশন কিংবা এক্সট্রা ডায়াগনোসিস করার কোনো দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় আমাদের কাছে যে প্রশ্নগুলি এর মধ্যে আমি পেয়েছিলাম, তার অধিকাংশই আমরা উত্তর পেয়ে গেছি মোটামুটি ভাবে, আমরা কভার করেছি। তাহলে আর একটা প্রশ্ন শুধু আমি করব, সেটা হলো, ধরুন একজনের কোভিড হয়ে গেছে অলরেডি, তো তার মধ্যে কি অ্যান্টিবডি ডেভেলপ করেছে যে না, কি তাকে এখনো আবার টিকা নেওয়ার দরকার আছে? ওর একবার কোভিড কিন্তু হয়ে গেছে। এটা কে উত্তর দেবেন? এহসান? আচ্ছা, এহসান। এইটা আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা কোভিড পজিটিভ যে কোনো কেস হলে সেগুলো আমি রিজনের নাম বলবো না, বাট সেই ফাইলগুলো আমাদের কাছে আসে এবং এটা একটা অত্যন্ত কমন প্রশ্ন যে ভ্যাকসিন নিতে হবে কিনা, যে কোভিড পজিটিভ। সো কোভিড পজিটিভ হলে এটার যে অ্যান্টিবডি প্রতিরোধ যে ক্ষমতা, সেইটা কতটুকু থাকবে এটা নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে। 3 মাস থেকে 7 মাস বা 8 মাস পর্যন্ত এটার অ্যান্টিবডি থাকতে পারে। এই জন্য এরপরে এই অ্যান্টিবডিটা হয়ে যায় এবং পাবলিক হেলথ মেজার অনুযায়ী যে 3 মাস পর্যন্ত সেটা আর একটা পজিটিভ পার্সন যদি ফ্যামিলিতে থাকে তার সঙ্গে সে একসঙ্গে থাকতে পারে, তারপরে সেটা না করা হচ্ছে। তার মানে এখন পর্যন্ত কাট অফ মার্জিন হচ্ছে যে 3 মাস পর্যন্ত অ্যান্টিবডি। এই জন্য কোভিড পজিটিভ হয়ে গেলেও সুস্থ হয়ে গেলে তাকে আবার ভ্যাকসিনটা নিতে হবে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা সময়ের প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছি। তো যারা আপনারা আমি কি কিছু ইনফরমেশন একটু কারেক্ট করতে পারি? বলুন। আমি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন যে কে ভ্যাকসিন নিতে পারবে না। আমি একটা পয়েন্ট মিস করেছি যে ইয়াং আমাদের যে কিশোর-কিশোরীরা, ওরা এখনো ভ্যাকসিনের জন্য এলিজিবল না। এই পর্যন্ত যেই স্টাডি গুলো হয়েছে 16 বছর বা 18 বছরের নিচে ওরা এখনো ওদেরকে রিকমেন্ডেড করা হয়নি। আর আরেকটা জিনিস আমি ক্লারিফাই করতে চাই, এটা হচ্ছে যে অ্যালার্জির কথাটা। যে যখন আমাদের অ্যালার্জি হয়, আমাদের কিন্তু ওই যে হাঁচি, কাশি, নাক বন্ধ এগুলো হয়, তখন কিন্তু আমাদের ওই ভাইরাসের যে অন্য সিম্পটম গুলো সেগুলো হয় না। যেমন ধরেন জ্বর হবে না, তারপরে হচ্ছে গায়ে ব্যথা হবে না। সো এগুলো দিয়েই আমাদের বুঝতে হবে যে এটা কি আমার অ্যালার্জির সিম্পটম নাকি এটা আমার ভাইরাসের সিম্পটম। যদি এটা আমার ভাইরাসের সিম্পটম না হয়, তাহলে আমি ভ্যাকসিন নিতে পারবো। অনেক ধন্যবাদ।
আপনার এই সম্পূরক উত্তরটির জন্য। আমার মনে হয় যে আমরা অনেকগুলি প্রশ্নের খুব সুন্দর উত্তর পেয়েছি। যারা সরাসরি আপনারা মাঠে কাজ করেন, এরকম অনেকগুলো পেশাজীবীর কাছ থেকে আমরা আজকে অনেক ভালো ভালো তথ্য পেয়েছি ভ্যাকসিন সম্পর্কে। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমাদের সকলের বিনীত নিবেদন, শুধু নিজের নয়, পরিবার, বন্ধু বান্ধব, সহকর্মী, প্রতিবেশী সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য আসুন আমরা সবাই সময় মতো টিকা নিই। অপেক্ষা করবেন না প্লিজ, যার যখন সুযোগ আসবে তক্ষুনি ভ্যাকসিন নেবেন, টিকা নেবেন, এবং তারপরে সেটা সবার সুরক্ষা হওয়া পর্যন্ত সাবধান থাকবেন। আমাদের যে গোল্ডেন রুল, আবার বলি, অনেকবার বলা হয়েছে SMS, আমরা SMS ব্যবহার করি সবসময় ফোনের মধ্যে। কিপ দ্যাট ইন মাইন্ড, স্যানিটাইজেশন, মাস্ক অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং। অপ্রয়োজনীয় কোনো কাজ করবেন না, অপ্রয়োজনীয় বাইরে যাবেন না যতটা পারা যায়। আমাদের জীবনে আরো ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর দিন আসবে, অনেক চমৎকার দিন আসবে, কিন্তু আমাদের এই বাকি কয়েকটা দিন সবার সুরক্ষা হওয়া পর্যন্ত সাবধান থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।